হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রত্যেকে গুড ইভিনিং। তো আজকে ইভিএসের ওপরে ম্যারাথন ক্লাস হবে। আজকে থাকছে টপিক স্বাভাবিক উদ্ভিদ। তো তোমাদেরকে প্রত্যেকে কিন্তু আমি স্বাভাবিক উদ্ভিদ চ্যাপ্টারটা ভালো করে পড়তে বলেছিলাম, প্রত্যেকে পড়েছো নিশ্চয়ই। তো আজকে যে চ্যাপ্টারটা থাকছে সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ চ্যাপ্টার ওপরে। প্রচুর এমসিকিউ রয়েছে, এমসিকিউগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেবো। একদম ঝড়ের গতিতে ক্লাস হবে, কারণ প্রচুর এমসিকিউ, না হলে অনেক সময় লেগে যাবে। প্রত্যেক আনসার করবে, একদম স্পিডে আনসার করবে, স্পিডে ক্লাস করবো আমরা। একদম পুরো চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করে নেব। ওকে, প্রত্যেকে লাইক করে দাও। আর রেগুলার ক্লাসটা যারা করছো তারা কিন্তু প্রত্যেকে লাইক করে দাও। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ রেগুলার ক্লাস পাবে, তাহলে তোমরা নোটিফিকেশান চলে যাবে তোমাদের মোবাইলে। ওকে, প্রত্যেকে লাইক করে দাও। হ্যাঁ, প্রত্যেকে গুড ইভিনিং। চলো চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো। বলছে আকৃতি অনুসারে স্বাভাবিক উদ্ভিদ কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। আনসার করো। তাহলে স্বাভাবিক উদ্ভিদকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? একদম সঠিক। অপশন নাম্বার কী হবে? বি। অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। সেটা হবে 3 প্রকার। অপশন নাম্বার বি হবে 3 প্রকার। চলো নেক্সট কোশ্চেন দেখো। আকৃতি ও গঠন অনুযায়ী স্বাভাবিক উদ্ভিদ কোনটি? বৃক্ষ, তৃণ, গুল্ম আর সবগুলি। আনসার করো প্রত্যেকে। তাহলে কী হবে আনসার? আকৃতি ও গঠন অনুযায়ী উদ্ভিদ কোনগুলি? বৃক্ষ, তৃণ, গুল্ম, সবগুলি। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, সবগুলি। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে নির্দিষ্ট উষ্ণতায় উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি হয় তাকে কি বলা হয়? যে নির্দিষ্ট উষ্ণতায় উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি হয় তাকে কি বলা হয়? কাম্য উষ্ণতা, সহনশীল উষ্ণতা, স্পেসিফিক জিরো। অপশন নাম্বার ডি, কোনোটাই নয়। তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি হয় তাকে কি বলা হয়? তিনেরটা একদম সঠিক। অপশন নাম্বার এ, কাম্য উষ্ণতা। ক্লিয়ার? অপশন নাম্বার এ হবে কাম্য উষ্ণতা। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন উষ্ণতাকে কি বলা হয়? যে তোমাদের একটা নতুন চ্যাপ্টার রয়েছে না, উদ্ভিদের বৃদ্ধি মানে টেকনিক অফ গ্রোয়িং, এটা ওই কোশ্চিন, ঠিক আছে? ওই টেকনিক অফ গ্রোয়িংয়েরই কোশ্চিন এটা। বলছে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন উষ্ণতাকে কি বলা হয়? কাম্য উষ্ণতা, সহনশীল উষ্ণতা, স্পেসিফিক জিরো, আর কোনোটাই নয়। আনসার করো। কী হবে? তাহলে সর্বনিম্ন উষ্ণতাকে কি বলা হয়? একদম সঠিক। অপশন নাম্বার সি, স্পেসিফিক জিরো। ক্লিয়ার? অপশন নাম্বার সি হবে স্পেসিফিক জিরো। চলো নেক্সট কোশ্চেন দেখো। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ তাপমাত্রাকে কি বলা হয়? তাহলে সর্বোচ্চ তাপমাত্রাকে কি বলবো? কাম্য উষ্ণতা, সহনশীল উষ্ণতা, স্পেসিফিক জিরো, আর সবগুলি। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, সহনশীল উষ্ণতা। তাহলে কাম্য উষ্ণতা কোনটি? যেটা হচ্ছে নর্মাল টেম্পারেচার। তাহলে নর্মাল টেম্পারেচার যেটা বলে সেটাকে কাম্য উষ্ণতা, আর যদি সর্বনিম্ন বলে সেটাকে বলছে স্পেসিফিক, আর যদি সর্বোচ্চ বলে তাহলে হবে সহনশীল। ক্লিয়ার হচ্ছে সবার এবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। আনসার করো, প্রত্যেকে আনসার করো। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ উষ্ণতা কত ডিগ্রি? তাহলে সর্বোচ্চ উষ্ণতা কত ডিগ্রি? 6টা আনসার করো একদম। 20, 25, 32, 40। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে কি আনসার? 40 ডিগ্রি সেলসিয়াস। চলো নেক্সট কোশ্চেন। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন উষ্ণতা কত? অর্থাৎ আমরা জানলাম সহনশীল কত? সহনশীল হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে? আর সব থেকে যেটা নিচে রয়েছে সর্বনিম্ন স্পেসিফিক জিরো, সেটা কত ডিগ্রি? 0 ডিগ্রি, 6 ডিগ্রি, 25 ডিগ্রি, 20 ডিগ্রি। আনসার করো সাতেরটা। একদম সঠিক। অপশন নাম্বার বি, 6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 6 ডিগ্রি সেলসিয়াস নিম্ন হচ্ছে উষ্ণতা। নেক্সট কোশ্চেন। ক্ষুদ্র আলোক পর্বের উদ্ভিদ কাকে বলা হয়? ক্ষুদ্র আলোক পর্বের উদ্ভিদ ডালিয়া, তামাক, ধুতরা, সবগুলি। আনসার করো। তাহলে ক্ষুদ্র আলোক পর্ব উদ্ভিদ কাকে বলা হয়? অপশন নাম্বার কী হবে? 9টা একদম সঠিক। অপশন নাম্বার ডি, সবগুলি। তাহলে ক্ষুদ্র আলোকপূর্ব উদ্ভিদ কাদেরকে বলা হয়? যারা কম আলোতে বেঁচে থাকতে পারে তাদেরকে কি বলা হয়? ক্ষুদ্র আলোকপূর্বী উদ্ভিদ। দেখো তোমাদেরকে আজকে লিখে দিয়েছিলাম, একটু পড়ে দিই। দীর্ঘ আলোকপূর্ব উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদ 12 থেকে 14 ঘন্টা সূর্য আলো পায় তাদেরকে কি বলা হয়? দীর্ঘ আলোকপূর্ব উদ্ভিদ। যেমন হচ্ছে দেখো আলু, মূলো, এরা হচ্ছে দীর্ঘ আলোকপূর্ব। সারাদিন এদের ফুল ফুটতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে আলোর প্রয়োজন, এদেরকে বলছে দীর্ঘ আলোকপূর্ব উদ্ভিদ। ওকে, মানে 12 থেকে 14 ঘন্টা লাগবে। আর ক্ষুদ্র আলোকপূর্ব উদ্ভিদ কোনগুলো? যে সমস্ত উদ্ভিদ 12 ঘন্টার কম আলো প্রয়োজন তাদেরকে বলছে ক্ষুদ্র আলোকপূর্ব উদ্ভিদ। যেমন হচ্ছে তামাক, ডালিয়া, ধুতরা ইত্যাদি। এইগুলো তামাক, ডালিয়া, নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আর আলো নিরপেক্ষ মানে কি? যাদের ফুল ফুটতে আলোর কিন্তু কোনো ভূমিকা নেই। যেমন হচ্ছে টমেটো, আলো থাকলেও চলবে, না থাকলেও চলবে, যেমন হচ্ছে টমেটো। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো।
ওকে, তাহলে এখানে আমরা সঠিক আনসার অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন 10 নম্বরটা দেখো। 10 নম্বর কোশ্চেনে বলছে যে দীর্ঘ আলোক পর্বের উদ্ভিদ কোনটি? আলু, টমেটো, তুলো আর তামাক। কী হবে আনসার 10-এরটা? একদম একদম সঠিক আনসার অপশন নাম্বার এ, আলু। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। আলোক পর্ব নিরপেক্ষ উদ্ভিদ কাকে বলা হয়? আলোক পর্ব নিরপেক্ষ উদ্ভিদ তামাক, তুলো, টমেটো। অপশন নাম্বার ডি বলছে বি, সি দুটোই। 11টা আনসার করো। একদম সঠিক অপশন নাম্বার ডি। তাহলে বি, সি দুটোই। তাহলে আলোক মানে নিরপেক্ষ কোনটি? সেটা হবে তুলো, টমেটো দুটোই। অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন 12 নম্বরটা। যে সমস্ত উদ্ভিদ পূর্ণ সূর্যালোকে বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? যে সমস্ত উদ্ভিদ পূর্ণ সূর্য আলোকে বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? হেলিওফাইট, স্কিওফাইট আর ফ্যাকালোটেডিড হেলিওফাইট আর অপশন নাম্বার ডি সবগুলি। 12টা। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, হেলিওফাইট। তাহলে হেলিওফাইট কাদেরকে বলা হয়? যারা আলো প্রেমী উদ্ভিদ তাদেরকে বলা হয় কি? হেলিওফাইট। তাহলে যে সমস্ত উদ্ভিদ আলোতে বেঁচে থাকে তাদেরকে বলা হয় কি? হেলিওফাইট। হেলিওফাইট কাদেরকে বলা হয়? যারা আলোকে ভালোবাসে তাদেরকে বলা হয় হেলিওফাইট। দেখো আজকে তোমাদের নোটসটা দিয়েছি, এখানে লিখে দিয়েছি হেলিওফাইট কারা? যে সমস্ত উদ্ভিদ সূর্য আলোকে ভালো বৃদ্ধি পায় বা সূর্য আলোকে বেশি পছন্দ করে তাদেরকে বলা হয় হেলিওফাইট। যেমন সূর্যমুখী, জবা, জিনিয়া, আম, জাম ইত্যাদি, এরা কিন্তু সবাই কিন্তু হেলিওফাইট। ঠিক আছে, এদের যে পত্রফলক সেগুলো হচ্ছে বাঁকানো হবে এবং পত্ররন্ধ্র পাতার নিচে থাকবে। পাতার ওপরে পাতাতে দেখবে ছোটো ছোটো ফুটো 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 থাকে, এগুলোকে কি বলা হয়? স্টোমাটা বলা হয়, যার মাধ্যমে কিন্তু মানে গাছরা বাষ্পমোচন করে। ঠিক আছে, তাহলে সেইগুলো কোথায় থাকবে? পাতার নিচে থাকে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর স্কিওফাইট কোনটা? স্কিওফাইট মানে হচ্ছে যারা আলো পছন্দ করে না, ছায়াতে থাকতে ভালোবাসে, তাদেরকে বলা হয় কি? স্কিওফাইট। বোঝা গেল? যেমন দেখো উদাহরণ, ম্যানি প্ল্যান্ট, গোজি পিপুল, অর্কিড, পান, তারপর হচ্ছে কি ফিলোডেন্ড্রন, তারপর হচ্ছে কি অ্যাগলোমিয়া। এরা একটা কথা মাথায় রাখবে, যারা ছায়াতে থাকে তাদের পাতাগুলো ওপরে বড় বড় হবে, ঢাল ঢাল পাতা হবে, মানে বড় বড় পাতা, মসৃণ। আর যারা আলোতে থাকবে তাদের পাতাগুলো অনেক ছোট ছোট হবে। বোঝা গেল? যেমন কচুর পাতা, এরা দেখবে ছায়া ভালোবাসে, কচুর পাতা। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। আর এদের পত্ররন্ধ্র কিন্তু পাতার দুই দিকে থাকে, ওপরেও থাকে নিচেও থাকে। আর এদের যে পাতাগুলোর পত্রফলক চ্যাপ্টা এবং মসৃণ প্রকৃতির হয়। ঠিক আছে, কারণ কচুর পাতা কেমন চকচক করে না দেখতে? হ্যাঁ, কারণ এরা ছায়া ভালোবাসে। আর আলোক পর্ব কাকে বলছে? দেখো আলোক পর্ব যেটাকে বলছে ফটোপেরিডিজম, বলছে সাধারণত দিন ও রাতের উন্নতার পরিবর্তনের জন্য উদ্ভিদের ফুল ফোটানোর যে প্রক্রিয়া তাকে বলছে কি? ফটোপিরিডিজম। ফটোপিরিডিজম এগুলো সবই কিন্তু ফটোপিরিডিজমের ভাগ, যেগুলো তোমাদেরকে পড়ালাম। দীর্ঘ আলোক পর্ব, ক্ষুদ্র আলোক পর্ব, এগুলো মানে উদ্ভিদের ফুল ফোটানোর জন্য কতক্ষণ আলোর প্রয়োজন, উদ্ভিদের ফুল ফোটানোর জন্য কতক্ষণ আলোর প্রয়োজন তাকে কি বলছে? ফটোপিরিডিজম। বোঝা গেল? ওকে, তাহলে যে সমস্ত উদ্ভিদ পূর্ণ আলোকে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয়? হেলিওফাইট বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। যে সকল উদ্ভিদ কম সূর্য আলোকে বেঁচে থাকে বা আলো পছন্দ করে না বা আলো বিদ্বেষী তাদেরকে কি বলা হয়? হেলিওফাইট, স্কিওফাইট। অপশন নাম্বার এ, বি দুটোই। অপশন নাম্বার ডি কোনোটাই নয়। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার বি, স্কিওফাইট। চলো নেক্সট কোশ্চেন। জিনিয়া হলো কি? আলোকপ্রেমী, আলোক বিদ্বেষী। আর ফ্যাকাল্টেটিভ হেলিওফাইট। অপশন নাম্বার ডি বলছে ফ্যাকাল্টেটিভ স্কিওফাইট। কী হবে অ্যান্সার? একদম সঠিক অপশন নাম্বার কী হবে? এ। অপশন নাম্বার এ, জিনিয়া হচ্ছে কি? একটা আলোকপ্রেমী গাছ। তোমাদেরকে এক্ষুনি বলে দিলাম জিনিয়া কি? জিনিয়া হচ্ছে একটি আলোকপ্রেমী গাছ। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। হেলিওফাইট বা আলোকপ্রেমী উদ্ভিদ কারা? জিনিয়া, সূর্যমুখী, নয়নতারা, সবগুলি। কী হবে অ্যান্সার? একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি, সবগুলি। নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন। আলোক বিদ্বেষী মানে ছায়া পছন্দ করে, আলো পছন্দ করে না, তাদের কোনগুলো? অর্কিড, পান, ডালিয়া। আর কী হবে অ্যান্সার? একদম একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি, এ, বি দুটোই। তাহলে ডালিয়া কি? ডালিয়া কিন্তু আলো বেশি পছন্দ করে, হেলিওফাইট বলছে ডালিয়াকে। তাহলে অর্কিড এবং পান কিন্তু এরা স্কিওফাইট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। যে সকল স্কিওফাইট মানে যারা আলো পছন্দ করে না, তাহলে যে সকল স্কিওফাইট উদ্ভিদ পূর্ণ সূর্য আলোকে বৃদ্ধি পায় তাদেরকে কি বলা হয়? কিছু কিছু মানে ব্যক্তি রয়েছে বা কিছু কিছু মানে ধরো আছে না, যে কিছু কিছু মানুষ আছে যারা ধরো মানে দুধ খায় না কিন্তু মিষ্টি খায়, ছানার মিষ্টি খায়। বা কিছু কিছু ব্যক্তি আছে যারা ছানা খায় না কিন্তু ছানার তৈরি মিষ্টি খায়। ঠিক তেমনি কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা ছায়াকে ভালোবাসে কিন্তু রোদ পেলে
একদম দ্রুত বৃদ্ধি পায়। বোঝা গেল জিনিসটা কি বললাম? কিছু কিছু উদ্ভিদ আছে যারা ছায়া ভালোবাসে কিন্তু রোদ পেলে বা আলো পেলে দ্রুত বৃদ্ধি পায়, তাদেরকে কি বলা হয়? ফ্যাকাল্টেটিভ হেলিওফাইট, ফ্যাকাল্টেটিভ স্কিওফাইট আর হেলিওফাইট। অপশন নাম্বার ডি স্কিওফাইট। আনসার করো 17টা। এটা সঠিক আনসার হবে কি ফ্যাকাল্টেটিভ হেলিওফাইট। বোঝা গেল? অর্থাৎ ব্যতিক্রমী হেলিওফাইট এরা, মানে এরা ছায়াতে থাকবে কিন্তু রোদ ভালোবাসবে। বলে না যে ছায়াতে থাকবো কিন্তু আমি রোদকে ভালোবাসবো, এদেরকে বলছে কি ফ্যাকাল্টেটিভ হেলিওফাইট। ওকে, ক্লিয়ার হচ্ছে? এবার 18 নম্বর দেখো, যে সকল হেলিওফাইট উদ্ভিদ ছায়াযুক্ত অঞ্চলে ভালো বৃদ্ধি লাভ করে, মানে রোদ ভালোবাসে কিন্তু ছায়া পেলে দুর্দান্ত খুশি, তাদেরকে কি বলবো? ফ্যাকাল্টেটিভ হেলিওফাইট আর ফ্যাকাল্টেটিভ স্কিওফাইট। অপশান নাম্বার সি হেলিওফাইট কোনোটি নয়। তাহলে কী হবে আনসার? ফ্যাকাল্টেটিভ স্কিওফাইট। অপশান নাম্বার বি। অর্থাৎ যারা রোদে থাকে তাদেরকে কি বলে? হেলিওফাইট, কিন্তু এরা ছায়াকে ভালোবাসছে, তাই এটা হচ্ছে কি ফ্যাকাল্টেটিভ স্কিওফাইট। ক্লিয়ার? অপশান নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, ফ্যাকাল্টেটিভ হেলিওফাইট উদ্ভিদ হলো কি? অ্যাগলেনিমা, পান, অর্কিড আর সূর্যমুখী। আনসার করো 19টা। তাহলে কী হবে আনসার? অপশান নাম্বার এ হবে কি আনসার, যে অ্যাগলেনিমা। তাহলে অর্কিড, পান, সূর্যমুখী। এই সূর্যমুখী হচ্ছে কি রোদকে ভালোবাসে, আর অর্কিড আর পান কিন্তু ছায়াকে ভালোবাসে। আর এই অ্যাগালিনাটা কি এ ছায়াকে ভালোবাসে কিন্তু রোদকে পছন্দ করে। বোঝা গেল? তাহলে অ্যাগালিনা। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, একটি উদ্ভিদ প্রতিদিন কতক্ষণ ধরে সূর্যালোক পায় সেই সময়কালকে কি বলা হয়? বোঝা গেল? এর আগে বললাম। তাহলে একটা উদ্ভিদ ফুল ফোটানোর জন্য যতটা সময়ের দরকার রোদের, সেই সময়টাকে কি বলা হয়? ফটোপিরিয়ডিজম, স্কিওফাইট, হেলিওফাইট আর কোনোটাই নয়। কী হবে আনসার? একদম সঠিক। অপশান নাম্বার এ হবে কি ফটোপিরিয়ডিজম। চলো নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য কত ডিগ্রি তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ? 6 থেকে 20, 0 থেকে 6, 6 থেকে 40, 10 থেকে 35। আনসার করো 26টা। একদম সঠিক। অপশান নাম্বার সি 0 থেকে 40 ডিগ্রি। কারণ আমি কি বললাম? সর্বনিম্ন হচ্ছে 6 আর সর্বোচ্চ হচ্ছে 40। তাহলে এর মধ্যে যতটাই তাপমাত্রা থাকুক না কেন উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আদর্শ। অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ উষ্ণতা কতটা? মানে একটা উদ্ভিদের বীজ আছে, সে বীজ থেকে মানে গাছ তৈরি হতে কত ডিগ্রি টেম্পারেচার লাগবে? 6 থেকে 40, 20 থেকে 27, 30 থেকে 35, 10 থেকে 20। 28 আনসার করো। একদম সঠিক। অপশান নাম্বার বি 20 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা। অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো, সমুদ্রের তলদেশে যতদূর পর্যন্ত সূর্যালোক পৌঁছায় তাকে কি বলা হয়? ফোটিক, ইউফোটিক আর ফোটোপিরিয়ডিজম আর কোনোটাই নয়। 32 আনসার করো। একদম সঠিক আনসার। অপশান নাম্বার এ ফোটিক বলা হয়। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ ফোটিক। চলো নেক্সট কোশ্চেন দেখো, আমি সব কোশ্চেন দিইনি কারণ ওই কোশ্চেনগুলোকে মুছে দিয়েছি, কারণ ওইগুলো ইম্পর্টেন্ট নয় তোমাদের পরীক্ষার জন্য। বেকার এত চাপ নিয়ে লাভ নেই, অনেক কোশ্চেন প্র্যাকটিস করাবো। দেখো আনসার করো, নিচের কোনটি মেগাথার্মাস? মেগাথার্মাস কোনটি? রোজউড, আয়রনউড, ব্রাজিলউড এবং সবকটি। তাহলে মেগাথার্মাস, মেসোথার্মাস এগুলো একটু আমরা পড়ে নিই, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কি রয়েছে? মেগাথার্মাস। মেগাথার্মাস বলতে কি বোঝায়? যে সমস্ত উদ্ভিদ নিরক্ষীয় অঞ্চলে অধিক তাপমাত্রায় জন্মায় তাদেরকে বলা হয় মেগাথার্মাস। যারা অধিক তাপমাত্রাতে অধিক বৃষ্টিপাতে জন্মায় তাদেরকে কি বলা হয়? মেগাথার্মাস। যেমন হচ্ছে কি মেহগনি, আর তারপর হচ্ছে কি আবলুস প্রভৃতি চিরসবুজ উদ্ভিদগুলোকে কি বলা হয়? মেগাথার্মাস বলা হয়। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ থাকে তাদেরকে কি বলা হয়? মেগাথার্মাস বলা হয়। তারপরে চলে আসো মেসোথার্মাস। মেসোথার্মাস কোনগুলো? যে সমস্ত উদ্ভিদ ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে দেখা যায় তাদেরকে বলা হয় কি? মেসোথার্মাস। যেমন শাল, সেগুন, আম, জাম, বট, জাম এগুলো। যেমন আমাদের বাড়িতে, তোমাদের বাড়িতে যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেসোথার্মাস। বোঝা গেল? মেসোথার্মাস। আর মাইক্রোথার্মাস কোনগুলো? দেখো মাইক্রোথার্মাস হচ্ছে যারা সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে জন্মায়, যেমন পাইন, ফার, বার্চ এগুলো, অর্থাৎ সরলবর্গীয় উদ্ভিদ, তাদেরকে কি বলা হয়? মাইক্রোথার্মাস বলা হয়। আর 4 নম্বরে চলে আসো। 4 নম্বরে বলছে হেকিস্টোথার্মাস। হেকিস্টোথার্মাস কোনগুলো? যে যারা মেরু অঞ্চলে জন্মায় অর্থাৎ শীতল অঞ্চলে জন্মায় তাদেরকে বলা হয় কি? হেকিস্টোথার্মাস। যেমন হচ্ছে কি মস, লাইকেন এইগুলো। ঠিক আছে? তারপর দেখো
তাহলে এবার আনসার করো 40-এটা কী হবে, নিচের কোনটি মেগাথার্মাসের উদাহরণ, রোজউড, আয়রনউড, ব্রাজিলউড সবগুলি। তাহলে অপশন নাম্বার ডি হবে সবগুলি। আর একটা জিনিস মাথায় রাখবে, মেগাথার্মাসরা কি চিরসবুজ উদ্ভিদ, মেগাথার্মাসরা হচ্ছে চিরসবুজ উদ্ভিদ, কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ঠিক আছে। তারপর চলে আসো মেসোথার্মাস, পাইন, কী বলছে কি রোডেনড্রন, আর হচ্ছে কি ম্যাগনোলিয়া, আর অপশন নাম্বার ডি কাঁঠাল। আনসার করো 41-এরটা। একদম একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি কাঁঠাল। আম, জাম, কাঁঠাল, লিচু এরা হচ্ছে কি মেসোথার্মাস, অর্থাৎ এরা হচ্ছে কি পর্ণমোচী উদ্ভিদ। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, মাইক্রোথার্মাস কোনগুলো, পাইন, ওক, তারপর হচ্ছে কি রোডেনড্রন আর সবকটি। আনসার করো 42-এরটা। কী হবে আনসার 42-এরটা? একদম কারেক্ট, অপশন নাম্বার ডি সবগুলি। তাহলে এরা হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ, মাইক্রোথার্মাসটা হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ, নাতিশীতোষ্ণ অঞ্চলে জন্মায়। আর হেকিস্টোথার্মাস কোনগুলো, যারা মানে শীতল মেরু অঞ্চলে জন্মায়, হেকিস্টোথার্মাস যারা শীতল মেরু অঞ্চলে জন্মায়। টাঙ্গুয়া নাট, তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়া, বট, মস। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি মস। নেক্সট কোশ্চেন চলো, মাইক্রোথার্মাস দেখা যায় কোথায়? মাইক্রোথার্মাস দেখা যায় নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল আর মেরু অঞ্চল। 44-এর আনসার করো। একদম একদম সঠিক আনসার অপশন নাম্বার সি, সেটা হবে কি নাতিশীতোষ্ণ অঞ্চল। তাহলে মাইক্রোথার্মাস দেখা যায় কোথায়? নাতিশীত অঞ্চল। আর হেকিস্টোথার্মাস কোথায় দেখা যায়? নিরক্ষীয়, মরু, মেরু আর নাতিশীতোষ্ণ। আনসার করো 45-এরটা। একদম সঠিক অপশন নাম্বার কী হবে? মেরু অঞ্চল, অর্থাৎ শীতল, প্রচুর শীত, যেখানে বরফ, সেখানে হেকিস্টোথার্মাস উদ্ভিদ জন্মায়, যেটা হচ্ছে মেরু অঞ্চল। নেক্সট কোশ্চেন দেখো, আলোকপ্রেমী উদ্ভিদের পত্র ফলকগুলি কেমন হবে? বক্রাকার, গোলাকার, এ বি দুটোই, কোনোটা নয়। আনসার করো 46। কী হবে অ্যান্সার? একদম সঠিক অপশান নাম্বার এ, বক্রাকার, মানে বাঁকানো হবে, তাই না, যেটা তোমাদেরকে বলে দিলাম। আর আলোক বিদ্বেষী উদ্ভিদের পত্র ফলকগুলো কেমন হবে? মসৃণ, খসখসে, এ বি দুটোই, কোনোটা নয়। কী হবে বললাম? মসৃণ হবে, অর্থাৎ চকচকে হবে, যেমন কচুর পাতা খুবই চকচকে। অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চিন, তুন্দ্রা অঞ্চলে কোনটি দেখা যায়? অর্থাৎ মেরু অঞ্চলে কোনটি দেখা যায়? মস, লাইকেন, পাইন। অপশান নাম্বার এ বি দুটোই। আনসার করো 48। একদম সঠিক অপশান নাম্বার ডি, এ বি দুটোই, অপশান নাম্বার ডি। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কি পৃথিবীর স্বাভাবিক উদ্ভিজ্জ অঞ্চলগুলি হলো অরণ্য ও সাভানা জৈব অঞ্চল। অপশান নাম্বার বি তৃণভূমি ও মরু জৈব অঞ্চল। অপশান নাম্বার সি এ বি উভয়, আর কোনোটা নয়। 50-এর আনসার করো। একদম সঠিক অপশান নাম্বার সি দুটোই। তাহলে এখানে দেখলাম যে পৃথিবীর স্বাভাবিক উদ্ভিজ্জ অঞ্চল হচ্ছে অরণ্য, সাভানা অঞ্চল, তৃণভূমি ও মরু জৈব অঞ্চল। অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চিন, লবণম্ব উদ্ভিদের পত্ররন্ধ্র অবস্থান করে কোথায়? লবণম্ব উদ্ভিদের পত্ররন্ধ্র মানে যেগুলো স্টোমাটা বললাম, লবণম্ব উদ্ভিদ পাতার উপরভাগে, পাতার নিচে, উভয় পৃষ্ঠে, আর পত্ররন্ধ্র থাকে না। 52 আনসার করো। একদম সঠিক অপশান নাম্বার কী হবে? পাতার নিচের অংশ অবস্থান করে। তাহলে লবণম্ব উদ্ভিদের পত্ররন্ধ্রগুলো অপশান নাম্বার বি পাতার নিচের দিকে অবস্থান করে। নেক্সট কোশ্চিন, বায়ুর নাইট্রোজেন মাটিতে সঞ্চয় করে কারা? মেসোফাইট, হাইড্রোফাইট, জেরোফাইট আর হ্যালোফাইট। আনসার করো। তাহলে 53টার সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ মেসোফাইট। তাহলে হাইড্রোফাইট মানে যারা জলে থাকে তারা হাইড্রোফাইট, আর হ্যালোফাইট মানে যারা লবণম্ব উদ্ভিদ, জেরোফাইট মানে যারা মরু উদ্ভিদ, আর মেসোফাইট মানে যারা আমাদের স্বাভাবিক পরিবেশে মানে স্থলভাগে যারা রয়েছে তাদেরকে বলা হয় মেসোফাইট। তাহলে সঠিক আনসার হবে কি অপশান নাম্বার এ মেসোফাইট। নেক্সট কোশ্চেন, সমাঙ্গদেহী উদ্ভিদ কারা? ফাঙ্গি, অ্যালগি, থ্যালাসা আর সবকটি। আনসার করো। তাহলে সমাঙ্গদেহী উদ্ভিদ কারা? অপশান নাম্বার ডি হবে কি সবগুলি। ওকে, তাহলে ফাঙ্গি, থ্যালাসা, অ্যালগি এরা সবই কিন্তু সমাঙ্গদেহী উদ্ভিদ। দেখো থ্যালোফাইটাকে কী বলা হয়? সমাঙ্গদেহী উদ্ভিদ বলা হয়। এদের দেহে মূল, কাণ্ড, পাতার কোনো বিভক্ত নাই, মানে এদেরকে তুমি যদি দেখো এদের মূল, কাণ্ড, পাতা খুঁজে পাবে না। এদের শরীরে ক্লোরোফিল উপস্থিত অনুসারে এরা দুভাগে বিভক্ত। একটা হচ্ছে শৈবাল, এরা ক্লোরোফিলযুক্ত স্বভোজী সমাঙ্গদেহী উদ্ভিদ, ভেরি ইম্পর্টেন্ট। শৈবালরা হচ্ছে কি ক্লোরোফিল থাকে, মানে এরা স্বভোজী, ঠিক আছে। আর এরা সমাঙ্গদেহী মানে এদের হাত, পা, নাক, কান, মুখ কিছু খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ পাতা কোনটা, কাণ্ড কোনটা কিছু খুঁজে পাওয়া যায় না, তাই এরা হচ্ছে সমাঙ্গদেহী। যেমন উদাহরণ দেখো, স্পাইরোগাইরা, ঠিক আছে। তারপর চলে আসে ভলভক্স,
তারপর চলে আসো কি ক্লাইমোডোমোনাস এগুলো। উপনিবেশ গঠনকারী শৈবাল কাকে বলা হয়? ভলবক্সকে বলা হয়। তাহলে ভলবক্সকে কি বলা হয়? উপনিবেশ গঠনকারী শৈবাল। তাহলে শৈবালটা কি? শৈবাল হচ্ছে এক ধরনের থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী। তারপর চলে আসো ছত্রাক, যেটাকে আমরা ফাঙ্গাস বলি। ছত্রাকটা কি? এরা কিন্তু ক্লোরোফিলবিহীন। ছত্রাকে কিন্তু কোনোরকম ক্লোরোফিল থাকে না, এরা মৃতজীবী, অর্থাৎ ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতাতে কি কোনো রকম থাকে? ক্লোরোফিল থাকে না, এরা মৃতজীবী বলা হয়। যেমন যে ইস্ট, মিউকার, পেনিসিলিয়াম, ব্যাঙের ছাতা, অ্যাগারিকাস, এরা হচ্ছে কি? অ্যাগারিকাস মানে ব্যাঙের ছাতা। তাহলে এরা হচ্ছে কি? প্রত্যেকটা কিন্তু কি থ্যালোফাইটা। মনে থাকবে, এদের কিন্তু কাণ্ড, মূল, পাতা খুঁজে পাবে না। ব্যাঙের ছাতার কি মূল, কাণ্ড, পাতা খুঁজে তুমি পাও না। তাই এরা হচ্ছে কি? ফাঙ্গাস বলা হয়। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু ভালো করে পড়বে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, সূচাকৃতি পত্র বা নিডল লিপ কাকে বলা হয়? পাইন, ফার, হেমলক আর সবগুলি। দেখো প্রত্যেকটা গাছ কিন্তু সরলবর্গীয় গাছ, প্রত্যেকটা গাছ। আর সরলবর্গীয় গাছটা কি? সবগুলো পাতা কিন্তু ছুঁচের মতো হয়। কারণ কি? এরা কিন্তু পর্বতের ওপর তৈরি হয়, পার্বত্য এলাকায় দেখা যায়। আর পার্বত্য এলাকায় কি হয়? বরফ পড়ে। যখন পাতার উপরে বরফ পড়ে, এর পাতাগুলো ছুচালো হয়। তার কারণ হচ্ছে বরফগুলো যাতে পাতা থেকে অতি সহজে নিচে পড়ে যায়, সেই জন্য এদের পাতাগুলো অনেক ছুচালো হয়। বোঝা গেল? অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে একটি হ্যালোফাইট উদ্ভিদ। তাহলে হ্যালোফাইট উদ্ভিদ কোনগুলো? যারা মরু উদ্ভিদ, যারা লবণাক্ত উদ্ভিদে জন্মায় তাদেরকে বলে হ্যালোফাইট উদ্ভিদ। যেমন শালুক, আম, ফণিমনসা, সুন্দরী। কী হবে অ্যান্সার? 67 আনসার করো। অপশন নাম্বার সি সুন্দরী। ওকে, নেক্সট কোশ্চেন চলো মেসোফাইট। তাহলে মেসোফাইট কাদেরকে বলা হয়? দেবদারু, আয়রনউড, পাইন সবগুলি। তাহলে মেসোফাইট কাদেরকে বলবো? দেবদারু, আয়রনউড, পাইন এগুলো সবগুলি কি বলবো আমরা? মেসোফাইট। যারা স্থলভাগে জন্মায় তাদেরকে বলবো মেসোফাইট। নেক্সট কোশ্চেন, কোনটি অম্ল মাটিতে সৃষ্ট উদ্ভিদ? মানে অম্ল মাটিতে তৈরি হয়? পাইন, এরিকাসিয়া আর পরিট্রাইকাস। অপশন নাম্বার ডি সবগুলি। দেখো অম্ল মাটি কোথায় পাওয়া যায়? অম্ল মাটি সাধারণত পাওয়া যায় পার্বত্য এলাকায়। ঠিক আছে, তাহলে পার্বত্য এলাকায় কোন উদ্ভিদ জন্মায়? সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়। তাহলে প্রত্যেকটাই কিন্তু সরলবর্গীয় উদ্ভিদ, তাই সঠিক আনসার অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি জেরোফাইট উদ্ভিদ? তাহলে কোনটি জেরোফাইট উদ্ভিদ? জেরোফাইট উদ্ভিদ কোনগুলো? ইউলেক্স, ফণিমনসা, শতমূলী। অপশন নাম্বার ডি সবগুলি। আনসার করো 70টা। একদম সঠিক অপশন নাম্বার ডি হবে সবগুলি। প্রত্যেকটা নোটস তোমাদেরকে পিডিএফে লিখে দিয়েছি। জেরোফাইট, মেসোথার্মাস সব কিছু আছে, তোমরা পিডিএফটা একটু পড়ে নেবে, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জেরোফাইট কোনগুলো? প্রত্যেকটা, অর্থাৎ জেরোফাইট মানে মরু অঞ্চলের উদ্ভিদ। চলো নেক্সট দেখো, কোন উদ্ভিদের পাতা কাটাতে রূপান্তরিত হয়? মানে উদ্ভিদের পাতাটা কাটাই হয় কারণ বাষ্পমোচনের হারকে কমানোর জন্য। কারণ মরু অঞ্চলের উদ্ভিদগুলোতে জল থাকে না, আর জলকে যাতে বাষ্প আকারে বের হয়ে না যায় সেই জন্য পাতাটা কী হয়? কাটাতে পরিণত হয়। বলছে ইউলেক্স, শতমূলী, ফণিমনসা সবগুলি। তাহলে সঠিক আনসার কী হবে? সবগুলি। কারণ প্রত্যেকটা কিন্তু হচ্ছে মরু উদ্ভিদ। নেক্সট কোশ্চেন দেখো, কোন উদ্ভিদের পুরু ছাল থাকে? কোন উদ্ভিদের পুরু ছাল থাকে? ফণিমনসা, ইউলেক্স আর শতমূলী সবগুলি। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি সবগুলি। কারণ এদের শরীরের ছালটা অনেক মোটা হয়, কারণ তাদের শরীর থেকে যাতে জল বাষ্প আকারে বের হয়ে না যায় সেই জন্য এদের ছাল কিন্তু অনেক মোটা হয়, কিউটিকল দ্বারা যুক্ত থাকে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন বলছে মূলরোম বা কিউটিকলহীন উদ্ভিদ কাদের শরীরে কিউটিকল থাকে না? বলছে হাইড্রোফাইট, মেসোফাইট, জেরোফাইট এবং অক্সিলোফাইট। আনসার করো 76। একদম সঠিক আনসার অপশন নাম্বার এ হাইগ্রোফাইট। তাহলে হাইড্রোফাইটে কিন্তু কিউটিকল থাকে না। কিউটিকলের কাজ কি? কিউটিকল হচ্ছে একটা মোমের মতো একটা আস্তরণ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে উদ্ভিদের শরীর থেকে যাতে জল না বের হয়ে যায়। আর যে সমস্ত উদ্ভিদ জলে থাকে তাদের কি জলের প্রয়োজন রয়েছে? প্রয়োজন নেই, তাই এদের শরীরে কিন্তু কিউটিকল থাকে না। অপশন নাম্বার এ, যেমন কচুরিপানা। নেক্সট কোশ্চেন দেখো, রাইজোফেরা কোন উদ্ভিদে দেখা যায়? রাইজোফোরা কোন উদ্ভিদে দেখা যায়? ম্যানগ্রোভ, মরু বা জঙ্গল উদ্ভিদ, সাধারণ উদ্ভিদ আর অপশন নাম্বার ডি সবগুলি। 77টা আনসার করো। তাহলে সঠিক আনসার কী হবে? ম্যানগ্রোভ। তাহলে ম্যানগ্রোভ যে সমস্ত উদ্ভিদ রয়েছে তাদের মূলে কী রয়েছে? রাইজোফোরা রয়েছে। অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে সমস্ত জলজ উদ্ভিদ জলের মধ্যে সম্পূর্ণরূপে ডুবে থাকে তাদেরকে কি বলা হয়? নিমজ্জিত উদ্ভিদ, নিমজ্জিত ভাসমান উদ্ভিদ, নিমজ্জিত মূলযুক্ত উদ্ভিদ আর ভাসমান মূলযুক্ত উদ্ভিদ। 82টা আনসার করো। একদম সঠিক আনসার নিমজ্জিত জলজ উদ্ভিদ। তাহলে যে সমস্ত উদ্ভিদ জলের মধ্যে ডুবে থাকে তাদেরকে বলা হয় নিমজ্জিত উদ্ভিদ।
নেক্সট কোশ্চেন, যে সমস্ত উদ্ভিদের জলের মধ্যে সম্পূর্ণ ডুবে থেকে কিন্তু এদের মূল মাটিতে লেগে থাকে, মাটির সঙ্গে লেগে থাকে না, তাহলে যে সমস্ত উদ্ভিদ জলে ডুবে থাকে কিন্তু এদের মূলগুলো মাটির সঙ্গে লেগে থাকে না তাদেরকে কি বলবো? নিম্নজিত ভাসমান জলজ উদ্ভিদ, নিম্নজিত মূলযুক্ত উদ্ভিদ, অপশন নাম্বার সি ভাসমান মূলযুক্ত উদ্ভিদ, আর অপশন নাম্বার ডি সবগুলি। আনসার করো 83টা। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার এ। তাহলে যে সমস্ত উদ্ভিদের মূলগুলো মাটির সঙ্গে লেগে থাকে না তাহলে যে জলের মধ্যে তারা ভাসবে, কারণ নিম্নজিত বলেছে জলের মধ্যে ডুবে ডুবে ভাসবে, তাই এরা হচ্ছে নিম্নজিত ভাসমান উদ্ভিদ। নেক্সট কোশ্চেন আনসার করো, যে সমস্ত উদ্ভিজ্জ উদ্ভিদ জলের মধ্যে সম্পূর্ণরূপে ডুবে থাকে কিন্তু তাদের মূলগুলো মাটির সঙ্গে লেগে থাকে তাদেরকে কি বলবো? ভাসমান মূলযুক্ত উদ্ভিদ, নিম্নজিত ভাসমান জলজ উদ্ভিদ, নিম্নজিত মূলযুক্ত জলজ উদ্ভিদ, অপশন নাম্বার ডি কোনোটা নয়। কী হবে অ্যান্সার? তাহলে জলের মধ্যে ডুবে থাকছে কিন্তু মাটির সঙ্গে লেগে থাকছে, তাই সঠিক আনসার অপশন নাম্বার সি নিম্নজিত মূলযুক্ত জলজ উদ্ভিদ, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চিন, নিম্নজিত ভাসমান জলজ উদ্ভিদ কাকে বলা হয়? নিম্নজিত ভাসমান জলজ উদ্ভিদ কাকে বলা হয়? ঝাঁঝি, ব্লাডার, অপশন নাম্বার সি এ বি দুটোই। কী হবে অ্যান্সার? একদম সঠিক, অপশন নাম্বার কি হবে? সি। তাহলে নিম্নজিত ভাসমান উদ্ভিদ কোনটা? ঝাঁঝি এবং ব্লাডার। উদাহরণটা মনে রাখো। নেক্সট কোশ্চিন দেখো, নিম্নজিত মূলযুক্ত উদ্ভিদ কোনগুলো? বলছে হাইড্রিলা বা পাতা শ্যাওলা, পাথরমূল বা শিংমূল, অপশন নাম্বার সি এ বি দুটোই। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি এ বি দুটোই। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি ভাসমান মূলযুক্ত উদ্ভিদ নয়? কোনটি ভাসমান মূলযুক্ত উদ্ভিদ নয়? ভাসমান মূলযুক্ত উদ্ভিদ নয়। শালুক, শাপলা, জল লিলি আর গুড়িপানা। আনসার করো। বলছে কোনটি ভাসমান মূলযুক্ত উদ্ভিদ নয়? কী হবে আনসার? 87। অপশন নাম্বার ডি বলছে কি যে গুড়িপানা, কারণ মূলযুক্ত নয় বলেছে, আর গুড়িপানার কিন্তু কোনো রকম মূল থাকে না, আর প্রত্যেকের কিন্তু কাদার সঙ্গে বা মাটির সঙ্গে এরা কিন্তু লেগে থাকে, এরা জলে ভাসে কিন্তু মাটির সঙ্গে এদের মূলগুলো লেগে থাকে। কিন্তু কচুরিপানা বা কচুরিপানার থেকে যে ছোট ছোট হয় না পুকুরে জন্মায়, সে গুড়িপানাগুলো কিন্তু জলের উপরে ভেসে থাকে, এদের কিন্তু মূল কিন্তু মাটির সঙ্গে টাচ করে না। অপশন নাম্বার ডি কারেক্ট। কোনটি স্বাধীনভাবে ভাসমান জলজ উদ্ভিদ নয়? কচুরিপানা, টোনাপানা, পানিফল, অপশন নাম্বার ডি পদ্ম। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি পদ্ম, কারণ পদ্ম কিন্তু মাটির সঙ্গে লেগে থাকে, এরা কিন্তু ইচ্ছা করে যেখানে সেখানে ভেসে ভেসে যেতে পারবে না। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, খরা প্রতিরোধকারী উদ্ভিদ কাদের বলা হয়? ফণিমনসা, ঘৃতকুমারী আর বেগোনিয়া, অপশন নাম্বার ডি সবগুলি। তাহলে খরা প্রতিরোধকারী উদ্ভিদ কাকে বলা হয়? 92 আনসার করো। একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি সবগুলি। নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তাহলে খরা প্রতিরোধকারী উদ্ভিদ কোনগুলি? সবগুলি। আর প্রত্যেকটা কিন্তু তোমার কোথাকার উদ্ভিদ? এরা কিন্তু জেরোফাইট উদ্ভিদ, এরা প্রত্যেকে কিন্তু জেরোফাইট উদ্ভিদ। ওকে, আর এরা হচ্ছে খরা প্রতিরোধকারী, ফণিমনসা, ঘৃতকুমারী আর বেগোনিয়া, ঠিক আছে? আর সেকেন্ড কোশ্চেন দেখো, বলছে খরা সহ্যকারী উদ্ভিদ কারা? আকন্দ, করবি, বাবলা, এরা হচ্ছে খরা সহ্যকারী, এরা খরা প্রচণ্ড সহ্য করতে পারে, আর প্রত্যেকে কিন্তু মরু অঞ্চলের উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ এরা প্রত্যেকেই। নেক্সট কোশ্চেন দেখো, আম, জাম, কাঁঠাল হলো কি? মেসোফাইট, হ্যালোফাইট, জেরোফাইট, সবগুলি। আনসার করো। আম, জাম, কাঁঠাল কী হবে আনসার? অপশন নাম্বার এ মেসোফাইট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, মেরু অঞ্চলের প্রধান মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া কী? তাহলে মেরু অঞ্চলে কী হয়? পর্জল মৃত্তিকা, ক্যালসিফিকেশান, হিউমিফিকেশান, অপশন নাম্বার ডি ল্যাটেরাইজেশন। আনসার করো 96। একদম সঠিক আনসার অপশন নাম্বার এ পর্জল মৃত্তিকা। এই প্রশ্নটা এই জন্য দিয়েছি, তোমাদের প্রশ্নটা আসে পরীক্ষায়, পর্জল মৃত্তিকা কোথায় দেখা যায়? মেরু অঞ্চলে দেখা যায়, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে মেরু অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় তাকে বলছে পর্জল মৃত্তিকা, আর মেরু অঞ্চলে মৃত্তিকা তৈরি করাকে কি বলছে? পর্জলাইজেশন। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কাদের? লবণাম্ব উদ্ভিদ, মধ্যবর্তী উদ্ভিদ, জলজ উদ্ভিদ আর সবগুলি। আনসার করো 101টা। একদম সঠিক আনসার অপশন নাম্বার এ লবণাম্ব উদ্ভিদ। তাহলে লবণাম্ব উদ্ভিদের কি দেখা যায়? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। অপশন নাম্বার এ। দেখো এখানে লিখে দিয়েছি জরায়ুজ উদ্ভিদ দেখা যায় কাদের, যে লবণাম্ব উদ্ভিদের কিন্তু দেখা যায়। দেখো জরায়ুজ অঙ্কুরোদ্গম কাদের দেখা যায়? লবণাম্ব উদ্ভিদ। তো এখানে তোমরা যদি পড়ো লবণাম্ব উদ্ভিদ তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা লবণাম্ব উদ্ভিদটা পড়ে নেবে, ঠিক আছে? সম্পূর্ণভাবে পিডিএফ দিয়েছি, পড়ে নেবে, না হলে এমসিকিউগুলো আমি শেষ করতে পারবো না। চলো নেক্সট কোশ্চেন দেখো,
চলো 102 নম্বর কোশ্চিন। 102 নম্বর কোশ্চিনে বলছে যেসব উদ্ভিদ প্রজাতি বাতাসের শুষ্ক তাকে একদম সহ্য করতে পারে না, কেবলমাত্র আর্দ্র বা স্যাঁতসেঁতে অঞ্চলে জন্মায়। তাহলে বুঝতে পারছো, অর্থাৎ আর্দ্র ও স্যাঁতসেঁতে অঞ্চলে কারা জন্মাবে? যারা জলজ উদ্ভিদ, তাদেরকে আমরা কি বলবো? হ্যালোফাইট, হাইগ্রোফাইট, মেসোফাইট আর জেরোফাইট। কী হবে অ্যান্সার? একদম সঠিক, অপশন নাম্বার বি হবে কি হাইগ্রোফাইট। তাহলে যে সমস্ত উদ্ভিদ জলজ বা স্যাঁতসেঁতে অঞ্চলে জন্মায় তাদেরকে আমরা বলবো হাইড্রোফাইট, অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো 104 নাম্বার। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায় কোথায়? নিরক্ষীয় অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, মরু অঞ্চল আর শীতল জলবায়ু অঞ্চল। কী হবে অ্যান্সার? তাহলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায় কোথায়? একদম সঠিক আনসার, অপশন নাম্বার এ নিরক্ষীয় অঞ্চল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। ক্রান্তীয় মৌসুমী পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, মরু জলবায়ু আর শীতল জলবায়ু। কী হবে অ্যান্সার? একদম সঠিক, অপশন নাম্বার বি মৌসুমী জলবায়ু। তাহলে আমাদের ভারতবর্ষে যে স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় প্রত্যেকটি স্বাভাবিক উদ্ভিদ কিন্তু ক্রান্তীয় মৌসুমী পর্ণমোচী। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে সরলবর্গীয় অরণ্য দেখা যায় কোথায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, মরু জলবায়ু অঞ্চল, অপশন নাম্বার ডি মৌসুমী জলবায়ু অঞ্চল। 106 কী হবে অ্যান্সার? অপশন নাম্বার বি শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে কি দেখা যায়? সরলবর্গীয়, যেগুলো পাইন, ফার, ওক, এগুলো। অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো। তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদ কোনটি? মানে শীতল অঞ্চল, যেটা আমি বললাম না যে মেরু অঞ্চলের উদ্ভিদ, সেটাকে বলছে তুন্দ্রা অঞ্চল। মস, লাইকেন, ফার, অপশন নাম্বার ডি এ বি দুটোই। তাহলে কী হবে অ্যান্সার? 107টা আনসার করো। একদম সঠিক, অপশন নাম্বার কী হবে? ডি, এ বি দুটোই হবে সঠিক আনসার, অপশন নাম্বার ডি। আর এই যে ফার, এই ফারটা হবে তোমার কি? সরলবর্গীয় উদ্ভিদ। নেক্সট কোশ্চেন দেখো। সরলবর্গীয় অরণ্যের বৃক্ষ কোনগুলো? পাইন, উইলো, অ্যাসপেন আর সবগুলি। কী হবে অ্যান্সার? একদম সঠিক, অপশন নাম্বার ডি সবগুলি, পাইন, উইলো, অ্যাসপেন সবগুলি। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5 স্টার কোশ্চেন। দেখো 5 স্টার, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বলছে শাল গাছ হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, ক্রান্তীয় মৌসুমী অরণ্য, ভূমধ্যসাগরীয় অরণ্য আর সরলবর্গীয় অরণ্য। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার বি ক্রান্তীয় মৌসুমী অরণ্য। চলো নেক্সট কোশ্চেন দেখো। ক্রান্তীয় মৌসুমী পর্ণমোচী উদ্ভিদ কোনটি? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার কোশ্চেন। তাহলে ক্রান্তীয় মৌসুমী পর্ণমোচী উদ্ভিদ কোনটি? শাল, পলাশ, চন্দন আর সবগুলি। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি সবগুলি। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে নিচের কোনটি পর্ণমোচী উদ্ভিদ? শাল, পলাশ, চন্দন সবগুলো কিন্তু পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পড়ছে, এদের পাতা কিন্তু ঝরে যায়। অপশন তারপর দেখো নেক্সট 111 নম্বর। তারপর হচ্ছে কি ক্রিকেটের ব্যাট তৈরি করা হয় কোন গাছ থেকে? উইলো গাছ, বার্চ গাছ, তারপর হচ্ছে কি কুইব্রোকো গাছ, অপশন নাম্বার ডি সবগুলি। কী হবে অ্যান্সার? ক্রিকেটের ব্যাট তৈরি করা হয় কী থেকে? অপশন নাম্বার এ উইলো গাছ থেকে, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চিন। নিডল লিফ ফরেস্ট মানে ছুঁচের মতো পাতা কাদের দেখা যায়? সরলবর্গীয়, নিরক্ষীয়, ম্যানগ্রোভ আর ভূমধ্যসাগর। আনসার করো। একদম সঠিক, অপশন নাম্বার এ সরলবর্গীয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। ঠেসমূল দেখা যায় কাদের? কেয়া গাছ, গর্জন গাছ, অর্জুন গাছ, অপশান নাম্বার বি বলছে ডি এ বি দুটোই। আনসার করো 115টা। একদম একদম সঠিক আনসার, অপশান নাম্বার ডি এ বি দুটোই, কারণ প্রত্যেকটাই কিন্তু লবণম্ব উদ্ভিদেরা, লবণম্ব উদ্ভিদের কিন্তু ঠেসমূল দেখা যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো। হেতাল, হোগলা, বোড়ো এরা কি? হেতাল, হোগলা, বোড়ো এরা কি? জলজ উদ্ভিদ, লবণম্ব উদ্ভিদ, মধ্যবর্তী উদ্ভিদ এবং কোনোটাই নয়। তাহলে হেতাল, হোগলা, বোড়ো এরা সবাই তোমরা জানো যে এরা হচ্ছে লবণম্ব উদ্ভিদের উদাহরণ, অপশান নাম্বার এ বি লবণম্ব উদ্ভিদ। চলো নেক্সট দেখো। পৃথিবীর প্রায় কত পার্সেন্ট লবণম্ব উদ্ভিদ ভারতে রয়েছে? 5%, 7%, 15% আর 19%। 117টা আনসার করো। একদম সঠিক, অপশান নাম্বার বি 7%। তাহলে পৃথিবীর 7% কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু রয়েছে লবণম্ব উদ্ভিদ। নেক্সট কোশ্চিন। যে উদ্ভিদ পাথরে জন্মায় তাকে কি বলা হয়? অক্সিলোফাইট, লিথোফাইট আর স্যামোফাইট আর অপশান নাম্বার ডি কেমিফাইট। কী হবে অ্যান্সার? একদম সঠিক, অপশান নাম্বার বি হবে কি লিথোফাইট। যারা পাথরে জন্মায় তাদেরকে কী বলা হয়? লিথোফাইট। নেক্সট কোশ্চেন দেখো। যে সমস্ত উদ্ভিদ বালিতে জন্মায় তাদেরকে কী বলা হয়? লিথোফাইট, কেমিওফাইট, ক্রায়োফাইট আর স্যামোফাইট। কী হবে অ্যান্সার? অপশান নাম্বার সি স্যামোফাইট। আর যারা বরফে জন্মায় তাদেরকে বলা হয় কি ক্রায়োফাইট। ঠিক আছে, ক্রায়োফাইট হচ্ছে বরফে জন্মায় তাদেরকে বলা হয় ক্রায়োফাইট। দেখো আনসার করো। যে সমস্ত উদ্ভিদ বরফে জন্মায় তাদেরকে কী বলা হয়? ক্রায়োফাইট, কেমিফাইট, লিথোফাইট আর স্যামোফাইট। কী হবে অ্যান্সার? অপশান নাম্বার এ ক্রায়োফাইট। চলো নেক্সট কোশ্চেন দেখো।
আরাবাড়ি বরণ্য, আরাবাড়ি যে অরণ্য তোমরা পড়েছো যৌথ অরণ্য, তাই না? তাহলে আরাবাড়িটা কি? স্বাভাবিক অরণ্য, রোপিত অরণ্য, মানে মানুষ তৈরি করেছে। অপশন নাম্বার সি, এ বি দুটোই, কোনোটাই নয়। আনসার করো 127টা। একদম সঠিক। অপশন নাম্বার কী হবে? বি। অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। এটা হবে মানুষের দ্বারা সৃষ্ট অরণ্য, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায় কোথায়? 5 থেকে 10 ডিগ্রি নর্থ এবং সাউথ, 30 থেকে 45, 30 থেকে 50, 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি। তাহলে আমরা জানি নিরক্ষরেখার, এটা যদি নিরক্ষরেখা হয়, নিরক্ষরেখার 5 থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণের মধ্যে রয়েছে কি? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চিন, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায় ভারতের কোথায়? আন্দামান নিকোবর, পশ্চিমঘাট, অপশন নাম্বার সি, এ বি দুটোই, আর কোনোটা নয়। আনসার করো একদম সঠিক, অপশন নাম্বার সি দুটোই। নেক্সট কোশ্চিন, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? সেলভা, তৈগা, তুন্দ্রা, কোনোটাই নয়। আনসার করো প্রত্যেকে একদম সঠিক, অপশন নাম্বার এ সেলভা অরণ্য। চলো নেক্সট কোশ্চিন দেখো, বিশ্বের বৃহত্তম বনভূমি কোনটি? তৈগা, তুন্দ্রা, সেলভা, সবগুলি। আনসার করো 136টা। একদম সঠিক আনসার অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ তৈগা। তাহলে বিশ্বের বৃহত্তম বনভূমি কোনটি? সেটা হবে অপশন নাম্বার এ তৈগা বনভূমি, 136 নাম্বারটা তৈগা। নেক্সট দেখো, তৈগা শব্দটির অর্থ কী? পাইনের বন, ফার বন, পাইনের রাজ্য, আর সবগুলি। কী হবে? তৈগা শব্দের অর্থ হচ্ছে পাইন গাছের বন, অপশন নাম্বার এ। অর্থাৎ সরলবর্গীয় বনভূমিকে কী বলা হয়? তৈগা বলা হয়। তাহলে সরলবর্গীয় উদ্ভিদের বনভূমিকে কী বলা হয়? তৈগা বলা হয়। বিশ্বের মোট বাণিজ্যিক কাঠ প্রায় 40% সরলবর্গীয় থেকে পাওয়া যায়, 50% সরলবর্গীয়, 80%, 90%। কী হবে আনসার? অপশান নাম্বার সি হবে 80%। তাহলে বিশ্বের বাণিজ্যিক কাঠ, দেখো আজকাল আমাদের বাড়ির যে বিভিন্ন শৌখিন যে আসবাবপত্রগুলো আমরা তৈরি করি, সবই কিন্তু সরলবর্গীয় উদ্ভিদ থেকে তৈরি হয়, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, মেসোফাইট উদ্ভিদের উদাহরণ কোনটি? আম, জাম, দেবদারু, সবগুলি। কী হবে আনসার? একদম সঠিক, অপশান নাম্বার ডি সবগুলি। নেক্সট কোশ্চেন আনসার করো। বলছে চিরগোধূলির অঞ্চল কাকে বলা হয়? চিরগোধূলি অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, সরলবর্গীয় অরণ্য, ভূমধ্যসাগরীয় অরণ্য, আর সবগুলি। আনসার করো 141টা। অপশান নাম্বার এ হচ্ছে কি নিরক্ষীয় অঞ্চল। কারণ নিরক্ষীয় অঞ্চলে গাছগুলো এতটাই বড় হয় যে সূর্যের আলো সেখানে কিন্তু পৌঁছাতে পারে না, যার কারণে কিন্তু সেখানে গোধূলি সৃষ্টি হয়। আর গোধূলি কাকে বলা হয়? সূর্য যখন অস্ত চলে যায় তখন তাকে আমরা কি বলি? সূর্য যখন উদয় হয় তাকে তো গোধূলি বলে না, সূর্য যখন অস্ত যায় তাকে মনে হয় গোধূলি বলে, তাই না? আমার মিস্টেক হয়ে গেছে, হয়তো উষা আর একটা গোধূলি, আমার কনফিউশন হয়ে গেছে। তাহলে সূর্য ধরো অস্ত গেলে কী হয়? একটা লাল আভা তৈরি হয়, সেটাকে তো গোধূলি বলে, তাই না? তাহলে অপশান নাম্বার এ হবে নিরক্ষীয় অঞ্চল, কারণ এখানে সূর্যের আলো সঠিকভাবে পৌঁছাতে পারে না। নেক্সট দেখো, জীববৈচিত্র্য সব থেকে বেশি দেখা যায় কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, ভূমধ্যসাগরীয় অরণ্য, আর নাতিশীতোষ্ণ অঞ্চল, আর সবগুলি। কী হবে আনসার? অপশান নাম্বার এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। আর ভূমধ্যসাগরীয় অরণ্যকে কী বলা হয়? ফলের ঝুড়ি বলা হয়। ভূমধ্যসাগরীয় অরণ্যকে কী বলা হয়? ফলের ঝুড়ি বলা হয়, মাথায় রাখবে। নেক্সট 143, সেলভা অঞ্চল কোথায়? সেলভা কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, আর অপশান নাম্বার ডি এশিয়া। আনসার করো 143। একদম সঠিক আনসার অপশান নাম্বার বি দক্ষিণ আমেরিকা। তাহলে সেলভা কোথায় রয়েছে? সেলভা অরণ্য রয়েছে ব্রাজিল। তাহলে ব্রাজিলের স্বাভাবিক উদ্ভিদকে কী বলে? সেলভা। যেমন অ্যামাজনের উদ্ভিদকে কী বলা হয়? সেলভা বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে অ্যামাজনের উদ্ভিদটা কোথায় অবস্থিত? ব্রাজিল কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়, অপশান নাম্বার বি। বিশ্বের বহনতম বা বৃহত্তম বৃষ্টি অরণ্য কাকে বলা হয়? বিশ্বের বৃহত্তম বৃষ্টি অরণ্য তৈগা, তুন্দ্রা, সেলভা, জারা। 144 আনসার করো। একদম সঠিক আনসার অপশান নাম্বার সি সেলভা। কারণ সেলভাতে কী হয়? নিরক্ষীয় অঞ্চলের উদ্ভিদকে সেলভা বলা হয়, আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন আনসার করো। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায় কোথায়? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য পাপুয়া নিউগিনি, মেলানেশিয়া, পলিনেশিয়া, অপশান নাম্বার বি আন্দামান নিকোবর, পশ্চিমঘাট পর্বত, সবগুলি। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার ডি সবগুলি। বিশেষ করে প্রশ্নটা মনে রাখবে, ভারতবর্ষে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কোথায় দেখা যায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষের চিরসবুজ উদ্ভিদের গাছ কোথায় দেখা যায়, তাহলে আনসার করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর পশ্চিমঘাট পর্বত, এই দুটো জায়গায় সবথেকে বেশি দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো, কোন গাছের পাতা ও বৃত্ত থেকে বিষ নির্গত হয়, অর্থাৎ পয়জন নির্গত হয়? পাইনাস, ঝাউ, ঘৃতকুমারী, সবগুলি। 148 আনসার করো। একদম সঠিক অপশান নাম্বার এ হচ্ছে পাইনাস। ঠিক আছে, পাইনাস গাছ থেকে কিন্তু বিষাক্ত জিনিস কিন্তু নির্গত হয়। নেক্সট কোশ্চেন,
তুঁত গাছ থেকে কোন অরণ্যের গাছ? তাহলে তুঁত গাছ কোন অরণ্যের গাছ? নিরক্ষীয়, মৌসুমী, ভূমধ্যসাগরীয়, সবগুলি। 150-এর ট্রান্সফার করো। সঠিক আনসার অপশন নাম্বার বি, মৌসুমী। কারণ তোমরা প্রত্যেকে জানো আমাদের মালদা হচ্ছে মৌসুমীর চাষের, মালদা হচ্ছে তুঁত গাছের জন্য বিখ্যাত। আমার বন্ধু মালদা বাড়ি। তুঁত গাছ হচ্ছে কি, তুঁত গাছ পাওয়া যায় কোথায়? তুঁত গাছ পাওয়া যায় মালদাতে, প্রত্যেকে জানো। আর মালদা মানে কি? মৌসুমী জলবায়ুর অঞ্চল। তো অপশন নাম্বার বি। ভূমধ্যসাগরীয় অরণ্য দেখা যায় কোথায়? ক্যালিফোর্নিয়া, মধ্য চিলি, স্পেন, আর সবগুলি। কী হবে আনসার? অপশন নাম্বার ডি, সবগুলি। তাহলে ভূমধ্যসাগরীয় অরণ্য দেখা যায় ক্যালিফোর্নিয়া, মধ্য চিলি, স্পেন, সবগুলি। ওকে, অপশন ডি। এত দ্রুত করাচ্ছি কারণ এখনও প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন। যতগুলো প্রশ্ন করলাম হাফ করিয়েছি, এখন অনেক প্রশ্ন আছে, দ্রুত করতে হবে। আঙুর থেকে মদ তৈরি করার পদ্ধতিকে কী বলা হয়? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কী বলছে? অ্যাকোয়াকালচার, ভিটিকালচার, পিসিকালচার, অপশন নাম্বার ডি, সবগুলি। আনসার করো। একদম সঠিক আনসার অপশন নাম্বার বি, ভিটিকালচার। ওকে, অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো। কর্ক প্রাপ্ত হয় কোন গাছ থেকে? কর্ক মানে বোতলের ছিপি। বোতলের ছিপি পাওয়া যায় কোন গাছ থেকে? ওক, কুইব্রোকো, ব্রাজিল নাট, টাঙ্গুয়া নাট গাছ। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার এ, ওক গাছ। তাহলে ওক গাছের ছাল থেকে, ওক গাছের ছাল থেকে কী পাওয়া যায়? কর্ক পাওয়া যায়, বোতলের ছিপি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, তৈগা। তৈগা বনভূমির অন্তর্গত কোনটি? নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, মিশ্র নাতিশীতোষ্ণ অঞ্চল, আর সরলবর্গীয়, আর ভূমধ্যসাগরীয়। বলো তাহলে তৈগাটা কী হবে? 158 আনসার হবে কি? অপশন নাম্বার সি, সরলবর্গীয় অরণ্য। তাহলে তৈগাটাকে কী বলা হয়? সরলবর্গীয় অরণ্য বলা হয়। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন আনসার করো। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কবে হয়েছে? মানে বনভূমি সংরক্ষণ আইন 1988, 1970, 1980, 1972। কী হবে আনসার? অপশন নাম্বার সি, 1980। প্রাকৃতিকের স্পঞ্জ বা প্রকৃতির স্পঞ্জ বা প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলা হয়? তোমরা জানো স্পঞ্জ কি? আমাদের এখন বেডরুমে যে আমাদের যে খাট থাকে সেই খাটে কী রাখা হয়? স্পঞ্জ রয়েছে। তো প্রাকৃতিকের স্পঞ্জ বা নেচার অফ স্পঞ্জ কাকে বলা হয়? বনভূমি, সমুদ্র, পুকুর, সবগুলি। আনসার করো 160-টা। একদম সঠিক অপশন নাম্বার এ, বনভূমি। তাহলে বনভূমিকে কী বলা হয়? প্রাকৃতিক স্পঞ্জ বলা হয়। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চিন, নিচের কোনটি সরলবর্গীয় অরণ্যের বৃক্ষ? পাইন, ফার, উইলো, সবগুলি। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি, সবগুলি। নেক্সট কোশ্চিন আনসার করো। কোনটি সঠিক? ইউরেশিয়া স্টেপ, দক্ষিণ আমেরিকার পম্পাস, আফ্রিকার ভেল, অপশন নাম্বার ডি, সবগুলি। 162টা। অপশন নাম্বার ডি, সবগুলি। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস মনে রাখবে। ইউরোপের যে বনভূমি রয়েছে তাকে স্টেপ বলা হয়, দক্ষিণ আমেরিকার পম্পাস, উত্তর আমেরিকার পেইরি, আফ্রিকার ভেল্ট, আর অপশন নাম্বার ডি, সবগুলি। প্রত্যেকটা জিনিস মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নাতিশীতোষ্ণ তৃণভূমি নিউজিল্যান্ডে কী নামে পরিচিত? নাতিশীতোষ্ণ তৃণভূমি নিউজিল্যান্ডে কী নামে পরিচিত? ভেল্ট, ডাউন্স, তারপরে ক্যান্টাবেরি এবং পেইরি। তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চল নিউজিল্যান্ডে যেটি অবস্থিত তাকে কী বলা হয়? 164। একদম অপশন নাম্বার সি হচ্ছে কি? ক্যান্টাবেরি। ঠিক আছে, অপশন নাম্বার সি, ক্যান্টাবেরি। তো এখনও প্রচুর প্রশ্ন আছে, আমি আর করাতে পারছি না, আমার গলা শুকিয়ে গেছে। নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও প্রচুর এমসিকিউ রয়েছে এখনও। তোমাদেরকে সমস্ত এমসিকিউগুলো নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে, তো আজকে এই ক্লাসগুলো যতটা করালাম পিডিএফটা একটু রিভিশন করে নাও, নাহলে কিন্তু মনে থাকবে না। রিভিশন অবশ্যই করবে। নেক্সট কালকে তোমাদের বাকি পার্টটা করে দিলে পুরো স্বাভাবিক উদ্ভিদের চ্যাপ্টারটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যে পিডিএফটা তোমাদেরকে আজকে আমি দিয়েছি, দেখো এই যে বনভূমির পিডিএফ, ঠিক আছে, এই বনভূমির পিডিএফটা তোমরা আজকে একটু ভালো করে রিভিশন করে নেবে। সব কিছু এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখা আছে, প্রত্যেকটা জিনিস তোমরা একটু ভালো করে পড়ে নেবে। এগুলো থেকেই দেখবে পরীক্ষা তোমাদের প্রশ্ন যদি আসে এই চ্যাপ্টার থেকে, এগুলো থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে নয়। এই সময়টাকে তোমাদেরকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তার জন্য চাই তোমাদের রেগুলার মক টেস্ট, আর চাই তোমাদের থিওরি ক্লাসগুলো রিভিশন। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, সঙ্গে দিতে হবে তোমাদেরকে মক টেস্ট এবং রিভিশন। তো রিভিশন করার জন্য তোমাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিককে জাস্ট চোখ বুলিয়ে পড়ার জন্য তোমরা কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো বাই করতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট একদম টপিক ওয়াইজ কিন্তু নোটস রাখা আছে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের এই অল্প কয়েকদিনের মধ্যে পুরো সিলেবাসটা তোমরা কভার করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্ট, গ্রামার, বাংলা, ব্যাকরণ থেকে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সমস্ত কিছু এখানে কভার করা আছে। অব্যয়, ক্রিয়ার ভাগ, বাক্য পরিবর্তন, ধ্বনি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস রয়েছে। এছাড়াও তোমরা যদি চলে আসো বাংলা পেডাগোজিতে, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাজানো আছে। পিডিএফগুলো জাস্ট ওপেন করলে তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই হেল্পফুল তোমাদের।
জাস্ট পিডিএফগুলো ওপেন করলে তোমরা দেখতে পাবে একদম কালার করে সুন্দর করে রাখা আছে, যেগুলি পরীক্ষাতে খুবই আসে। সিটেটে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রত্যেকটা জিনিস হাইলাইট করা আছে, যেগুলো সিটেটের প্রশ্ন সেগুলোকে প্রত্যেকটা জিনিস হাইলাইট করে রাখা আছে, যেগুলো তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে রিভিশন করে যেতে পারবে পরীক্ষার আগে। প্রত্যেকটা জিনিস তোমরা এই নোটসের মাধ্যমে পেয়ে যাবে। সঙ্গে থাকবে প্রচুর পরিমাণে আমাদের এমসিকিউ এর ম্যারাথনের কোশ্চেন। আর তোমরা যদি সাইকোলজি চ্যাপ্টারগুলো দেখতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার সাইকোলজি রাখা আছে। যদি তোমাদেরকে প্রেরণা চ্যাপ্টারটা দেখিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আছে। এই জায়গাগুলো থেকে গত বছর কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল। সমস্ত জায়গাগুলোকে কিন্তু আমরা কভার করেছি একদম সিটেটের উপর ভিত্তি করে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু কমন আসবে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কখনোই কিন্তু তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দর করে রাখা আছে। তো তোমরা যারা আমাদের নোটসগুলোকে পারচেস করতে চাইছো, এখন অফার চলছে, শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, 5টা সাবজেক্টের থিওরি, কন্টেন্ট এবং এমসিকিউ তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলেই তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নোটস পেয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সঙ্গে তোমাদেরকে দিতে হবে রেগুলার মক টেস্ট। তো মক টেস্টও তোমরা আমাদের সঙ্গে দিতে পারো। আমাদের প্রতিদিন 150 নম্বরের মক টেস্টের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা এক্সাম পর্যন্ত কিন্তু রেগুলার মক টেস্ট দিতে পারবে। আর এক্সামের পরে কিন্তু তোমাদের মেরিট লিস্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তোমাদের স্কোর তোমরা জানতে পারবে, তোমাদের লেভেল তোমরা জানতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ রেগুলার যে আমরা মক টেস্টগুলো নিয়ে থাকি, সেগুলোর জন্য কিন্তু রেগুলার কিন্তু মক টেস্ট নেওয়া হয়। এখানে কয়েকশো ছেলে মেয়ে কিন্তু রেগুলার মক টেস্ট দিচ্ছে, তাদের স্কোর তোমরা দেখতে পাচ্ছ, তাদের লেভেলটা কোথায়। তো তুমি তোমার লেভেলটা অবশ্যই পরীক্ষার আগে যাচাই করে নাও। আর রেগুলার কিন্তু মক টেস্ট দিতে হবে, না হলে কিন্তু পরীক্ষা তুমি পিছিয়ে পড়বে। তো তোমরা যারা মক টেস্ট দিতে চাইছো বা আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো পারচেস করতে চাইছো, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।